আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ নজিবুর রহমান রাফি, আর বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। তো আজকে আমরা পড়বো হচ্ছে টিস্যুতন্ত্র টপিকটা। সো স্টার্ট করা যাক। টিস্যুতন্ত্র টপিকটা পড়ার আগে আমাদেরকে খুব কিছু ছোটো ছোটো জিনিস বুঝতে হবে। টিস্যুতন্ত্র প্রথমে আমাদের যে জিনিসটি বুঝতে হবে সেটা হচ্ছে এই তন্ত্র মানে কি। হোয়াটস এ তন্ত্র? এই তন্ত্র মানে হচ্ছে মূলত যদি তোমরা জুলজি প্রথম অধ্যায় পড়ে থাকো, ঠিক আছে? প্রথম অধ্যায় পড়ে থাকলে জানবা যে কিছু কিছু গঠন মাত্রার প্রাণী আছে। এখন তোমাদের কোয়েশ্চেন আসবে যে ভাইয়া গঠন মাত্রা কী জিনিস? গঠন মাত্রার প্রাণী, তো গঠন মাত্রার প্রাণী বলতে অ্যাজ দ্য নাম সাজেস্ট, গঠন মাত্রা মানে হচ্ছে তোমার একটা প্রাণী সে কি কোষ দিয়ে গঠিত, নাকি টিস্যু দিয়ে গঠিত, নাকি অঙ্গ দিয়ে গঠিত, নাকি তন্ত্র দিয়ে গঠিত। তো মূলত এই গঠন মাত্রার উপর নির্ভর করে আমাদের প্রাণী জগৎকেও শ্রেণীবিভাগ করা হয়, সেরকম উদ্ভিদ জগতেও শ্রেণীবিভাগ আছে। তো আমরা সবাই জানি, যদি প্রথমে কোষ গঠন মাত্রার প্রাণী থাকে, কোষ গঠন মাত্রা মানে এক কোষীয় প্রাণী হবে। মাল্টিপল কোষ যদি এক ধরনের কাজ করে তখন সেটা টিস্যু মাত্রার প্রাণী হয়। মাল্টিপল টিস্যু মিলে মূলত অঙ্গ তৈরি করে, ঠিক আছে? যে তারপরে মাল্টিপল অঙ্গ মিলে তন্ত্র গঠন করে। তো জিনিসটা যদি আরেকটু ক্লিয়ার করি তাহলে কীরকম, সাপোজ তোমাদের হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে? আসলে তোমাদের মনে কোশ্চেন যে ভাইয়া আপনি তো বোটানি পড়াচ্ছেন, সেখানে মূলত জুলজি কেন? তো মূলত আমি এভাবেই আসলে পড়াইতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে তোমার সবসময় মাথায় রাখবা বায়োলজি সব কিছু ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা খুবই খুবই ঘনিষ্ঠভাবে একত্রবদ্ধ। তো রক্ত সংবহন তন্ত্রের মধ্যে দেখবে এই তন্ত্র শব্দটা খেয়াল করি আমরা, এই যে তন্ত্র শব্দটা আছে, তন্ত্র রক্ত সংবহন তন্ত্রে কয়টা অঙ্গ আছে? রক্ত সংবহন তন্ত্রে তোমরা হৃৎপিণ্ড পাবা প্রথমে, ঠিক আছে? ফুসফুস পাবা, তারপরে হচ্ছে তোমরা যদি ধরো নাসারন্ধ্র আমরা ধরতে পারি, কস নাসারন্ধ্র দিয়ে আমাদের মূলত নাসারন্ধ্র ধরা যায় না রক্ত সংবহন তন্ত্রের মধ্যে, না তো নাসারন্ধ্র পড়ে না। মূলত হচ্ছে শিরা, ধমনী, এসব অংশ মিলেই তোমার রক্ত সংবহন তন্ত্র গঠিত। এখন এখানের মধ্যে দেখবা হৃৎপিণ্ড হচ্ছে একটা অঙ্গ, ফুসফুস একটা অঙ্গ, শিরা ধমনী এদেরকে আমি অঙ্গ নাও বলতে পারি, বাট এরা হচ্ছে পাইপের মতো বা ভেসেলের মতো, ঠিক আছে? এরা সবাই দেখবো মাল্টিপল টিস্যু দিয়ে তৈরি। মাল্টিপল টিস্যু বলতে যেমন তোমরা দেখবা হৃৎপিণ্ডের প্রাচীরে পেরিকার্ডিয়াম নামক টিস্যু থাকে, ঠিক আছে? তো এরা মাল্টিপল টিস্যু দিয়ে তৈরি। তো এরা মূলত সবাই মিলেই একটা সিঙ্গেল টাস্ক পারফর্ম করে, সেটাকে বলা হয় রক্ত পরিবহন বা রক্ত সংবহন, যে কারণে এদের নাম হয়ে গেছে কি রক্ত সংবহন তন্ত্র। তো আমাদের দেহে যেরকম রক্ত পরিবহন হচ্ছে, তো উদ্ভিদ দেহ সেরকম অনেক কাজ হবে না। তো মূলত বিজ্ঞানী স্যাক্স, SACCS, আমি আসলে উচ্চারণটা জানি না, বাট বিজ্ঞানী স্যাক্স লেখা তোমাদের বইয়ে, ঠিক আছে? তো ও মূলত টিস্যু সিস্টেম আবিষ্কার করে। তো টিস্যু সিস্টেমের মধ্যে তাহলে, বা যেটাকে আমরা টিস্যু তন্ত্র নামে চিনি, ঠিক আছে? তো ওর সব এটা আমি মনে রাখতে হবে যে সেক্সের দুইটা অ্যাস আছে, আর তাহলে টিস্যুরও দুইটা অ্যাস আছে, তার মানে বিজ্ঞানী সেক্স মূলত কী করে টিস্যু সিস্টেম আবিষ্কার করে। তো টিস্যু সিস্টেমে সে মানে উদ্ভিদের তিনটা মৌলিক কাজ, যেমন ধরো প্রথমে আমাদের সবার কী থাকে, ত্বক থাকে। তারপরে একটা আমি ধরলাম না, থার্ডটা বলি, আমাদের কী করা লাগে উদ্ভিদের, যে আমাদের রক্ত সংবহনের জন্য পরিবহন তন্ত্র আছে, উদ্ভিদের তাদের পরিবহন তন্ত্র জায়গায় ভাস্কুলার বলা হয়, ভাস্কুলার, ঠিক আছে? মূলত ভাস্কুলার শব্দটা আসে হচ্ছে ভেসেল থেকে। ভেসেল মানে কি, তুমি যেখানে যার মাধ্যমে কোনো কিছু পরিবহিত হয়, ঠিক আছে? তাহলে দেখো এখন আমার ত্বক গেল, পরিবহন গেল, ঠিক আছে না? পরিবহন তো ভাস্কুলার আন্ডারে পড়ে, ঠিক আছে? তাহলে আরেকটা শুধুমাত্র বাকি থাকে, সেটা হচ্ছে কি আমার ভিত্তি বা অবলম্বন, যেটা আমাদের শরীরে আমরা হাড় নামে চিনি, ঠিক আছে? হাড় বলতে পারি, তারপরে মানে মূলত হাড় বা হচ্ছে আমাদের যে কঙ্কাল তন্ত্র বলি, সেই কঙ্কাল তন্ত্রই
মূলত হচ্ছে কি আমাদের ভিত্তি। তো উদ্ভিদের তো এরকম একটা ভিত্তি লাগবে, ওই ভিত্তিটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র। বুঝতে পারছি? 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আরেকটা মজার জিনিস, তোমরা যদি আগে ভাজক টিস্যু পড়ে আসো, ঠিক আছে, তো ভাজক টিস্যুতেও 3টা ভাগ আছে। 3টা ভাগ বলতে কিরকম ভাগ? যেমন ধরো ত্বকীয় টিস্যুতন্ত্র যেই টিস্যুতন্ত্র থেকে আসে, যে ভাজক টিস্যু থেকে আসে, সেটাকে বলা হয় প্রোটোডার্ম, ঠিক আছে। আর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম থেকে মূলত গ্রাউন্ড টিস্যুতন্ত্র আসে। আর হচ্ছে তোমার ভাস্কুলার টিস্যুতন্ত্র আসে প্রোক্যাম্বিয়াম থেকে। এগুলো মূলত হচ্ছে তোমার কাজ অনুসারে ভাস্কুলার টিস্যু যে শ্রেণী বিভাগ আছে সেটার আন্ডারে পড়ে। আচ্ছা, তো আমাদের এগুলো আসলে টপিক না, তো আমাদের টপিক হচ্ছে এবার টিস্যুতন্ত্রে প্রথম যে টিস্যুতন্ত্রটা আছে, যেটাকে আমরা কি বলি ত্বকীয় টিস্যুতন্ত্র আছে, সেটা নিয়ে। ত্বকীয় টিস্যুতন্ত্র সবসময় এটাকে আবার ইংলিশে এপিডার্মাল টিস্যু সিস্টেম বলা যায়। এখন আমরা সবাই জানি যে এপি মানে হচ্ছে বাহিরে, আর ডার্ম শব্দটা থাকা মানে হচ্ছে বায়োলজিতে সেটা ত্বক বোঝাবে। সেটা এপিডার্মাল হোক, এন্ডোডার্মাল হোক, সেটা তোমার হাইপোডার্মাল হোক, সব কিছু যাই হোক, ডার্ম শব্দটা থাকে মানে সেটা ত্বকের সাথে সম্পর্কিত। এবার আমরা আসি ত্বকীয় টিস্যুতন্ত্রে কী কী থাকে, যদি আমরা একটু তোমাদের বইয়ে একটুখানি খেয়াল করি। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস বুঝাই আমি। যেমন ধরি মেসোফিল টিস্যু হচ্ছে খাদ্য তৈরিতে অবদান রাখে। আচ্ছা, এই মেসোফিল টিস্যু জিনিসটা কি? মেসোফিল টিস্যু হচ্ছে মূলত আমাদের পাতায় যে টিস্যুগুলো থাকে, যেগুলো মূলত সালোক সংশ্লেষণ করে, তাদেরকেই মূলত মেসোফিল টিস্যু বলা হয়। সেজন্য খাদ্য তৈরিতে কোন টিস্যু কাজ করবে? মেসোফিল টিস্যু, ঠিক আছে। আর খাদ্য পরিবহনে ভাস্কুলার টিস্যু, আমি কিছুক্ষণ আগে বললাম, খাদ্য পরিবহন করবে ভাস্কুলার টিস্যু, খাদ্য সঞ্চয় করবে প্যারেনকাইমা টিস্যু। এখন প্যারেনকাইমা টিস্যু খাদ্য সঞ্চয়ে আমরা একটুখানি একটা জিনিস সবসময় মাথায় রাখবো, আমাদের যতগুলো টিস্যুতন্ত্র আমরা পড়বো, টিস্যুতন্ত্রগুলোর মধ্যে সবচাইতে এক ধরনের স্থায়ী টিস্যু বেশি নাম আসবে বা বেশি অনেকবার তোমাদেরকে পড়ানো হবে, সেটা হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা টিস্যু। এখন সবার মনে কোশ্চেন আসতে পারে যে তো ভাই তো স্থায়ী টিস্যু, তাহলে এটা কেন আসে? কারণ হচ্ছে প্যারেনকাইমা টিস্যু স্থায়ী টিস্যু সবাই আমরা জানি, কিন্তু এটা হচ্ছে স্থায়ী টিস্যুর মধ্যে একটা পরিবর্তন বা এক্সেপশন। তো এটা আসলে আমার মতামত, এক্সেপশন না যদিও, তবে আমার মতামত। কেন এক্সেপশন? কারণ এরা জীবিত। তো আমরা তো জানি যে হচ্ছে যে তোমার প্যারেনকাইমা টিস্যু কখনো স্থায়ী টিস্যু কখনো জীবিত হয় না, ঠিক আছে। কিন্তু এরা প্যারেনকাইমা টিস্যুগুলো জীবিত হয়, বাট বিভাজিত হয় না আর কি, সহজে বিভাজিত হয় না। তোমার এরা বড় বড় শেপের হয়, এবং এরা যেহেতু বড় শেপের হয়, সে কারণে মাঝখানে অনেক ফাঁক থাকে। তোমরা দেখবা ওখানে যদি পড়ে থাকো স্থায়ী টিস্যু, তাহলে দেখবা এদের আন্তঃকোষীয়, স্থায়ী টিস্যুর মধ্যে কিন্তু আন্তঃকোষী ফাঁক এই শব্দটা থাকবে, ঠিক আছে। এই যে দেখতেছো, এই যে ছোট ছোট জায়গাগুলোতে ফাঁক আছে, এই ফাঁকগুলো মূলত অবস্থান করে কারণ হচ্ছে যে এই প্যারেনকাইমা কোষগুলোর কোষ প্রাচীর পুরু, এবং এরা খুবই দূরে দূরে অবস্থান করে, যে কারণে কোষ প্রাচীর পুরু হওয়ার কারণে এদের মধ্যে একটা কোষ আরেকটা কোষের সাথে লাগিয়ে থাকতে পারে না, যে কারণে এটা আন্তঃকোষী ফাঁক অবস্থান করবে, ঠিক আছে। এই যে আন্তঃকোষীয় ফাঁকগুলো, আসলে আমি আন্তঃকোষীয় ফাঁকগুলো আসলে ভরাট করে ফেলছি, বাট এগুলো হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক, ঠিক আছে। এরপর আমরা খেলব। এখন এখানে দেখা যায় এপিডার্মাল টিস্যুতন্ত্র মূলত তোমার প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো প্যারেনকাইমা টিস্যুগুলো তোমার ত্বকের টিস্যুতন্ত্র, এগুলো এক সারিও হতে পারে, বহু সারিও হতে পারে, 2-3 সারিও হতে পারে। তো তুমি তোমাদের মনে কোশ্চেন আসবে যে ভাই 2-3 সারি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, আমি এটা বুঝাচ্ছি আসলে। এখন আমি একটুখানি এই জিনিসগুলো একটুখানি ক্লিয়ার করে দিই, যে টিস্যুতন্ত্রগুলো অঙ্গের বহি আবরণ বা ত্বক সৃষ্টি করে, তাকে কি বলা হয়? এপিডার্মাল টিস্যুতন্ত্র বলে। অবস্থানের কার্য মিল না থাকাও টিস্যু ত্বকীয় টিস্যুতন্ত্র তৈরি গঠিত হয়েছে। অন্য টিস্যুর সাথে মিল না থাকায় এটি আরেকটা মূলত হচ্ছে অবস্থান এবং কাজের দিক থেকে অন্যান্য টিস্যুর সাথে এটা মিলে না, যে কারণে হচ্ছে এটা আলাদা টিস্যুতন্ত্র গঠন করা হয়। আচ্ছা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যুতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি। এখন তোমাদের মনে কোশ্চেন আসবে যে ভাই প্রাথমিক শীর্ষ ভাজক টিস্যুতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি মানে কি? এটা তেমন একটা কিছুই না। এটা হচ্ছে তোমরা যদি হচ্ছে ভাজক টিস্যু করে আসো, ভাজক টিস্যুর মধ্যে দেখবা অবস্থান অনুসারে শীর্ষক ভাজক টিস্যু নামে কিছু একটা অংশ আছে, এবং ওরা হচ্ছে মূলত প্রাইমারি মেরিস্টেমের আন্ডারে পড়ে, যেটা হচ্ছে শুরুর দিকে যে মেরিস্টেমগুলো থাকে বা হচ্ছে যে ভাজক টিস্যুগুলো থাকে, সেগুলো থেকে মূলত এই এপিডার্মাল টিস্যুতন্ত্রের উৎপত্তি হবে, ডার্মাল টিস্যুতন্ত্রের উৎপত্তি হয়।
আচ্ছা, এপিডার্মাল বা ত্বক, উদ্ভিদের বাহিরের স্তরকে এপিডার্মিস বা ত্বক বলে। এটি সাধারণত একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আচ্ছা, এটা একটুখানি বুঝাই আমি জিনিসটা। এখন দেখো, এরা হচ্ছে যে সবাই প্যারেনকাইমা সেল। কি সেল? প্যারেনকাইমা সেল। ঠিক আছে, এই প্যারেনকাইমা সেলগুলো মূলত এই একসারি প্যারেনকাইমা সেল তোমার ত্বক গঠন করে, ত্বক গঠন করবে। প্যারেনকাইমা সেল কেন? কারণ হচ্ছে তোমার প্রথমে এরা প্রাথমিক অবস্থায় ভাজক টিস্যু থাকলেও পরে আস্তে আস্তে স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয়। এতটুকু এই কারণে হচ্ছে মূলত প্যারেনকাইমা সেল। আর প্যারেনকাইমা সেল দ্বারাই তোমাদের ম্যাক্সিমাম যে সকল কোষে খাদ্য তৈরি হয়, খাদ্য সঞ্চয় হয়, বা হচ্ছে তোমার মানে খাদ্য সঞ্চয় করতে হয় বা খাদ্য তৈরি করতে হয়, সেসব কোষগুলোতে তোমার প্যারেনকাইমা সেল দ্বারা গঠিত হয়। এখন তোমার মনে বসে যে খাদ্য তৈরি বা খাদ্য সঞ্চয়টা আমি ধরলাম প্যারেনকাইমা। খাদ্য তৈরি কেন? তোমার মূলত পাতায় তোমার খাদ্য তৈরি করে, ঠিক আছে? তো তোমার পাতায় যেহেতু খাদ্য তৈরি হচ্ছে, তো পাতার কোষগুলোতে অবশ্যই জীবিত কোষ হওয়া লাগবে এবং ফটোসিনথেটিক ইউনিট সমৃদ্ধ এরকম প্যারেনকাইমা সেলগুলোই হচ্ছে তোমার মূলত পাতায় খাদ্য তৈরি করে। এগুলো তোমরা সামনে প্রিন্সিপাল পরে পড়বা। আচ্ছা, দেখি আমরা এরকম এক সারি কোষ মূলত প্যারেনকাইমা কোষ, বাট কোনো কোনো ক্ষেত্রে একাধিক সারিও, যেমন বট, অশ্বত্থ, পাকুড় এগুলো দেখা যায়। আচ্ছা, করবী গাছের মধ্যে মূলত তোমার 3 সারি দেখা হয় মূলত এরকম প্যারেনকাইমা সেল, একটার পর একটা 3 সারি। ঠিক আছে, 3 সারি কোষ প্যারেনকাইমা সেল মূলত মিলিত হয়ে করবী গাছে। 3 সারি করবী গাছে। তো এটা আমি কীভাবে মনে রাখতাম? এটা আমি মনে রাখতাম হচ্ছে 3 সারিতে 3 আর করবীতে কয়টা বার? 3টা বার। সো এভাবে আমি আসলে মনে রাখতাম। এরপর আসি। আচ্ছা, এখানের মধ্যে দেখবা মূলত রক্ষী কোষের ব্যাপার সেবার চলে। তো স্টোমাটা বা লেন্টিসেল কি জিনিস? স্টোমাটা বা লেন্টিসেল হচ্ছে কি আঁকলাম? এগুলো হচ্ছে কিডনি আঁকছি, বুঝছো? এগুলা কিডনি আঁকলাম। কিডনি শেপ 2টা রক্ষী কোষ, এটাকে বলা হয় আসলে রক্ষী কোষ। ঠিক আছে, তো 2টা রক্ষী কোষ মূলত একটা গহ্বরকে আবৃত করে রাখে। এই যে ফাঁকা জায়গাটা, এই গহ্বরটাকে বলা হয় স্টোমাটা। ঠিক আছে, স্টোমাটা বা পত্ররন্ধ্র যেটাকে আমরা বলি। স্টোমা শব্দ থাকা মানে হচ্ছে রন্ধ্র। ঠিক আছে, আর আটা মানে বহন করা। ঠিক আছে, স্টোমা শব্দ অর্থই যদি থাকে তাহলে মনে করবা রন্ধ্র। তো মূলত রক্ষী কোষ দ্বারা আবৃত যে ছিদ্র, সেটাকে মূলত বলা হয় কি? স্টোমাটা বা পত্ররন্ধ্র। ঠিক আছে, এরপরে এই কোষগুলোতে তোমরা হচ্ছে যে এখানে দেখতে পারবা রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। এখানে কিছু কিছু ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্টগুলোই মূলত হচ্ছে তোমার আমরা যে পাতা থেকে যে হচ্ছে গ্লুকোজ যে উদ্ভিদে নিজে তৈরি করে নিজের জন্য, সেই গ্লুকোজগুলো আসে এই রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট থেকে। বুঝছি সবাই? এই রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট থেকে মূলত তোমার উদ্ভিদ নিজের জন্য খাবার তৈরি করে। আচ্ছা, এখন মূলত হচ্ছে যে এখানের মধ্যে একটা ঘটনা হয় না, মূলত পাতার ক্ষেত্রে এটা পাতার একটা স্পেশালাইজ বৈশিষ্ট্য। পাতার আমরা হচ্ছে যে প্যারেনকাইমা সেলগুলো দেখতে পারি, এগুলো পাতার প্যারেনকাইমা সেল। তো পাতার প্যারেনকাইমা সেলগুলো শুধুমাত্র পাতার প্যারেনকাইমা বা ত্বকীয় সেল হয়ে বসে থাকে না। কী করে? এদের উপরে একটা পুরো আস্তরণ আসছে করে, বা হচ্ছে পুরো আস্তরণ থাকে আসলে বেসিক্যালি। তো এই আস্তরণটা তোমাদের মনে কোশ্চেন যে ভাইয়া এটা কিসের আস্তরণ? এটা কি আস্তরণ আঁকতেছেন আপনি? এমন কি জাদু? দেখাই জাদু, দেখো। এটা হচ্ছে যে কিউটিনাস সুবেরিনের আস্তরণ। কিউটিনো সুবেরিন। তুমি আবার কিউটিন দেখে আবার কিউট জিনিস মনে করিও না। এটা কিউটিন তোমার বান্ধবীর মতো কিউট না। এটা কিউটিন মূলত কিউটিনাস সুবেরিন তোমার জন্য হচ্ছে পানি বিদ্বেষী পদার্থ। ঠিক আছে, পানি বিদ্বেষী। তো এখন তোমার মনে করছিল যে ভাইয়া আমরা তো সারা জীবন ফুরিয়ে আসলাম, উদ্ভিদ প্রশোধন করে, পানি বাইর করে, পানি মানে ফাতা দিয়ে পানি বের হয়, তাহলে পানি বিদ্বেষী জিনিসের কী দরকার? ঠিক আছে, যেটাকে আমরা এই কিউটিনাস সুবেরিনের আবরণটাকে কমপ্লিটলি বলা হয় কিউটিকল। সুন্দর একটা নাম আছে, কিউটিকল। আমাদের বোটানিতে এইসব কিউটিকল নিয়ে বহুত কাহিনী ভাই। কিউটিকল লিফ সেকশন করার পরে তো কিউটিকল যদি না দেখা যায় তাহলে হচ্ছে যে বাদ। ঠিক আছে, তো পানি বিদ্বেষী পদার্থ কী দরকার? পানি বিদ্বেষী পদার্থ দরকার এই জায়গায়। সাপোজ ধরো তোমার একটা ঘা হয়েছে, তোমার এটা ধরলাম তোমার হাত, তোমার হাতে একটা ঘা হইলো।
তো ঘাটা যদি তোমার কোনো একটা জায়গায় ময়েস্ট পরিবেশে রাখো বা ভিজা পরিবেশে রাখো, তো ঘাতে কী হবে? ফাঙ্গাস জন্মাবে, ইনফেকশন হবে। কী হবে? ইনফেকশন হবে। তো তুমি সেরকম যদি উদ্ভিদের পাতাকে এরকম আনপ্রোটেক্টেড অবস্থায় রাখি দাও, ঠিক আছে, তাহলে কী হবে? উদ্ভিদেরও সেরকম কী হবে? ময়েস্ট জায়গায় যখন ঘা হবে, এখন তুমি জিজ্ঞেস করতে পারো, ভাই উদ্ভিদের কি ঘা হয়? হ্যাঁ হয়, সবারই রোগ বালাই থাকে, ঠিক আছে। তো উদ্ভিদের যেরকম ঘা হলে তখন হচ্ছে কী হবে? উদ্ভিদের ঘায়ের মধ্যে আর হচ্ছে পাতাই তো মূলত খাদ্যটা তৈরি হয়, সুতরাং পাতার প্রতি সবগুলা রোগ জীবাণু একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে, ঠিক আছে, যে এখানে খাবার আছে, সেখানে আমি কি করতে পারবো? সহজে বড় হতে পারবো। তো যে কারণে সব রোগ জীবাণু এখানেই জন্মাবে। তো যে কারণে হচ্ছে তোমার এটা প্রোটেকশন থাকবে। এই কিউটিনাস সুবেরিনের আবরণটা এই প্রোটেকশনটা দেয়। এই কিউটিনাস সুবেরিন কি করে? পানি জমতে দেয় না। তো মূলত কি হয়? সাপোজ ধরো তোমার এটা একটা পাতা, পাতায় মূলত পানি যদি জমতে না পারে এক জায়গায়, তাহলে পানি তোমার এখানে ধরো সাপোজ একটা ইনফেকশন হয়েছে পাতা, তো পানি যদি ওখানে জমতে না পারে, তাহলে ওখানে সেখানে তোমার ময়েস্ট এরিয়া না থাকার কারণে ছত্রাক জন্মাইতে পারে না খুব সহজে, ঠিক আছে। ছত্রাক কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস। ছত্রাক একটুখানি হচ্ছে ভিজা আর্দ্র পরিবেশ পাইলেই জন্মা যায়। তো যে কারণে আল্লাহ প্রদত্ত একটা ডিফেন্স মেকানিজম আছে, সেটা হচ্ছে কি কিউটিকল বা কিউটিন এবং সুবেরিনের আবরণ, যে কারণে ইনফেকশন থেকে নিজেকে রক্ষা করতে পারে। পাতা, তুমি চিন্তা করো, এটা জাস্ট পাতা নিজেকে ইনফেকশন থেকে রক্ষা করতেছে, ঠিক আছে, অটোমেটিক। তোমার থেকে এটা নিয়ে বলাটা হইতে হচ্ছে না, ঠিক আছে। এটাকে বলা হয় কিউটিকল, এবং এটা শুধুমাত্র পাতায় থাকবে। আবার একটা ইন্টারেস্টিং জিনিস, মূলে কিন্তু কখনো কিউটিকল থাকবে না। মূলে কিউটিকল থাকে না। এখন তোমার মনে চিন্তা আসে কেন, কী রে ভাই, মূলে কেন কিউটিকল থাকবে না? থাকবে না, কারণ হচ্ছে তোমার মূল কি করে? একটা মূল কি করে? মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে পানি শোষণ করা, ঠিক আছে। তো এখন যদি আমি পানি শোষণ করা, তো ধরো সাপোজ আমি এই জায়গাটাতে কিউটিকলের একটা আবরণ দিয়ে দিলাম। কিউটিকলের আবরণ যদি থাকতো, আবরণ যদি থাকে, তাহলে এখানে কি কখনো পানি প্রবেশ করবে? পানি প্রবেশ করতে পারবে না। তো যে কারণে আমার থেকে কি করতে হবে? এমন এক ব্যবস্থা রাখতে হবে যাতে করে কখনোই সেখানে কি জমা না হয়, মানে পানি প্রবেশ করতে না পারে এরকম একটা ব্যবস্থা তৈরি না হয়, ঠিক আছে। তো সেজন্য কিউটিকলের আবরণ থাকবে না। আচ্ছা, তাহলে তোমার মূলে কিউটিকলের আবরণ থাকে না, আবরণ কিন্তু থাকে না, ওকে। আচ্ছা, তারপরে দেখবা সাইকাস ও পাইনা জাতীয় কিছু ঘাস উদ্ভিদে লিগনিন জমা হতে দেখা যায়। এটা হচ্ছে দেখবা কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত, কিন্তু কাণ্ড পাতায় বিদ্যমান, ঠিক আছে। ফুল ও পাপড়ি ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামের রঞ্জক থাকে। আচ্ছা, আমরা এখন একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখলাম, শুনলাম আসলে বেসিক্যালি এই জিনিস, নামটা হচ্ছে যে কঠিন জিনিস, অ্যান্থোসায়ানিন, ঠিক আছে। এখানে ফার্স্টে বলছে ফুল, তো অ্যান্থো মূলত মানে হচ্ছে ফুল, আর সায়ানিন মানে হচ্ছে ডার্ক ব্লু। তো ডার্ক ব্লু মানে কিরকম? তোমরা বিটিএস আর্মি তো চিনো, বিটিএস আর্মি কি পার্পল না? ওই পার্পল কালারটাকে বলা হয় ডার্ক ব্লু, বুঝতে পারছো? বিটিএস আর্মিদের সিগনেচার মুভ, স্মুথ লাইক বাটার, ঠিক আছে। কি বলে, সেই নোটো বিটিএস। তো মূলত এই ডার্ক ব্লু কালারের যে রংযোগটা তোমার ডার্ক ব্লু কালার বা পার্পল কালারের জন্য দায়ী, সেটাই হচ্ছে মূলত অ্যান্থোসায়ানিন রংযোগ বা পিগমেন্ট, ঠিক আছে। এরপর আমরা খেয়াল করি কোনো কোনো গাছের পত্র থেকে মিসেলের জমা হয়। আচ্ছা, মাইরোসিন নামক কিছু কিছু কোষ থাকে। মাইরোসিনের আই ডোন্ট থিঙ্ক আমি ছবিটা ডাউনলোড করা হয়েছে, গুলিফর্ম সেলস, লেটস সি মাইরোসিন। মূলত ব্রাসিকাসি আমরা মূলত, আসলে আমি বানানটা ঠিক মনে নেই, ঠিক আছে, বাট ব্রাসিকা গোত্রে। তো ব্রাসিকা গোত্র বলতে হচ্ছে মূলত হচ্ছে তোমার সরিষা বা তেল দেয়, বা হচ্ছে তুমি আবার ওই তেল মনে করিও না, যেটা তোমরা হচ্ছে ধরো তোমাদের টপাররা সারদেরকে দেয়, ঠিক আছে, কর্মীরা বসদেরকে দেয় তেল দেওয়া, ঠিক আছে, ওই তেল না। বাট যে সকল সবজি থেকে মূলত তেল পাওয়া যায়, বা যে সকল শস্য থেকে তেল পাওয়া যায়, সেই গোত্রটা মূলত ফ্যামিলিটাকে বলা হয় ব্রাসিকা গোত্র, ঠিক আছে। তো ব্রাসিকা গোত্রের পাতায় মূলত মাইরোসিন নামক কিছু কোষ থাকে। তো মাইরোসিন কোষগুলোর কাজ কি? মাইরোসিন কোষগুলোর কাজ হচ্ছে বিষাক্ত পদার্থ ধারণ করে। তো বিষাক্ত পদার্থ ধারণ করতে পারে। এখন বিষাক্ত পদার্থ কি করে? বিষাক্ত পদার্থ একটা এনজাইমের মতো কাজ করে। তো এই বিষাক্ত পদার্থ কেন ধারণ করে? কারণ হচ্ছে যে পোকামাকড় থেকে যাতে করে নিজেকে রক্ষা করতে পারে, পেস্ট থেকে নিজেকে রক্ষা, ঠিক আছে, কথা বুঝতে পারছো? পেস্ট থেকে নিজেকে রক্ষা করার জন্য মূলত
এই কাজটা সে করে, যে বিষাক্ত পদার্থ বা এনজাইম ধারণ করে রাখে বা এনজাইম নিঃসরণ করতে পারে এই মায়োসিন কোষগুলা। কার গোত্রে? ব্রাসিকা গোত্রে। ঠিক আছে, এটা দেখবা এখানে লেখা আছে সরিষা গোত্রীয়। দেখছো, এই সরিষা গোত্রীয় বা হচ্ছে যে তোমার তেল জাতীয় যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে যে মূলত এই মায়োসিন বা ব্রাসিকা গোত্র, যেটা আমি তোমাদেরকে এখন বললাম। ঠিক আছে, কিছু খাগড়া নল নল খাগড়াতে কাণ্ডের ত্বকে কোষে কল বা সিলিকা কোষ থাকতে পারে। আচ্ছা, আমরা এখানে একটুখানি স্কিপ করে বুলিফর্ম কোষ কি জিনিস সেটা একটু পড়ি বা একটু জানি। ঠিক আছে, এখানে আমরা দেখি এই যে এই কোষটা বা এই কোষগুলা, ঠিক আছে, এগুলোকে বলা হয় বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষ এরা মূলত হচ্ছে পানি জমা করে রাখতে পারে। তো পানি জমা করে করে সেখানে এক্সট্রা কিছু পানি ধারণ করার মাধ্যমে এরা ফুলে যায় এবং এই সেলটা তৈরি করে, যেটাকে বুলিফর্ম সেল বলা হয়। শুধুমাত্র তোমরা গম, ভুট্টা, আখে এই জিনিসটা দেখবা। ঠিক আছে, গম, ভুট্টা, আখ। তো সোজাসুজি বলা যায় মূলত একবীজপত্রীতে, একবীজপত্রী কিছু কিছু গোত্রে বা কিছু কিছু জেনাসে, গোত্র বলবো না, আমরা বলবো জেনাস। ঠিক আছে, গম, ভুট্টা, আখে মূলত কি তোমার বুলিফর্ম কোষটা দেখা যায়, এরা মূলত পানি জমা করে রাখতে পারে। ঠিক আছে, বুলিফর্ম হলো বৃহৎ থাকা কিছু তকীয় কোষ এপিডার্মিসের। আর বুলিফর্মের আরও কিছু উদাহরণ এখানে আমি মূলত নিয়ে আসছি। হ্যাঁ, ইউ ক্যান সি দ্য মিড্রিপ। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আসতে পারে যে ভাই এটা মিড্রিপ কি জিনিস? ঠিক আছে, হোয়াট ইজ এ মিড্রিপ? ঠিক আছে, তো মূলত মিড্রিপ তেমন একটা কিছু না। মিড্রিপ মানে হচ্ছে যে তোমরা ধরো এটা পাতা আঁকলা, তোমরা সবাই তো পাতা আঁকতে পারো আশা করি। তো মিড্রিপ হচ্ছে যে এই যে মাঝখানে যে দাগটা গেল না, সেই দাগটাকে বলা হয় মিড্রিপ। বুঝতে পারছি? এটা হচ্ছে মিড্রিপ, যেখান থেকে তোমার বাকি শাখা পোশাখাগুলোর সৃষ্টি হচ্ছে। এই মিড্রিপের পাশাপাশি মূলত কিছু কিছু কোষে বুলিফর্ম সেলসগুলো অবস্থান করে। ওরা হয়তো বা এখন একটু একটু বোরিং লাগতেই পারে। আরেকটা ছবি আমি মূলত নিয়ে আসছি বলতে কি আসলে ওখান থেকে ডাউনলোড করা আর কি, ইন্টারনেট থেকেই ডাউনলোড করা। এখানের মধ্যে খুব ভালোভাবে দেখা যাবে যে হচ্ছে যে বুলিফর্ম সেলস আছে, মিড ভেইন আছে, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা স্ট্র্যান্ডস আছে। স্ক্লেরেনকাইমা স্ট্র্যান্ড বলতে এগুলো তোমরা হয়তো এখন বুঝতেছো না, বাট সমস্যা নেই, পরে ভাই বোঝাবো। আমি গান মেস্টেন যখন পড়বো খুব ভালোভাবে বুঝতে পারবা। তারপরে হচ্ছে আপার এপিডার্মিস আছে, স্টোমাটা আছে, পত্ররন্ধ্র, ঠিক আছে, সবই উপস্থিত একসাথে। এরপর আমরা খেয়াল করি, এরপর তুমি দেখবা হচ্ছে যে ত্বকীয় মূলের ত্বকে বলা হয় এপিব্লামা। এপিব্লামা এখানে দেখবা রোম বা ট্রাইকোম দেখা যায়। এপিডার্মিস, দিস ইজ হেয়ার অর ট্রাইকোম। এখন তোমার মনে কোশ্চেন আসবে যে ভাইয়া ওদেরও কি হেয়ার থাকে, মানে গাছেরও কি চুল থাকে? হ্যাঁ, গাছেরও আসলে চুল থাকে। ঠিক আছে, তো এই হেয়ার বা ট্রাইকম মূলত কিছু কিছু দিকে দেখা যায় জিনিসগুলো মানে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট আকারে হয়। এগুলো যেগুলো আমরা দেখছি সেগুলো আসলে অনেক বড় স্কেলে আঁকা বা হচ্ছে ছবি তুলাকেই জুম করে দেখানো হচ্ছে জাস্ট। ঠিক আছে, এবং ছোট ছোট দানা দানা আকৃতি কিছু কিছু চুলের মতো অংশ। ঠিক আছে, দেখবে চুলের মতো অংশ, এগুলোকে বলা হয় হেয়ার বা ট্রাইকম। এখন এটা তোমার হচ্ছে মূলত এপিডার্মিসে থাকলে তখন হেয়ার বা ট্রাইকম বলা হয়। যদি সেটা হচ্ছে তোমার মূলে থাকে তখন সেটাকে কি বলা হয়? মূলে থাকলে সেটাকে বলা হয় মূলরোম। মূলে থাকলে মূলরোম। বুঝতে পারছি? তো মূলরোম দেখতে কেমন হয়? এখানে মূলের মধ্যে দেখবা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কিছু অঙ্গ আছে, বা অঙ্গ বলতে সরি, চুলের মতো অংশ আছে বা লোমের মতো অংশ আছে। এই ছোট 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 এদেরকে বলা হয় রুট হেয়ার্স। ঠিক আছে, তো এই রুট হেয়ার্সের কাজ কি? এই রুট হেয়ার্সগুলো মূলত তোমার সাপোজ ধরো এটা হচ্ছে কি মাটির কণা, এই রুট হেয়ার্সগুলো এই মাটির কণার পাশে বা চারিদিকে তোমার অনুপ্রবিষ্ট হয়। তো অনুপ্রবিষ্ট হয় কি করে? এখানে মূলত হচ্ছে যে পানির কণাগুলো থাকে ছোট 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 ছোট, সেই পানির কণাগুলোকে শোষণ করে, সেই পানির কণাগুলোকে শোষণ করে 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 আস্তে আস্তে একটা সেন্ট্রালাইজ সিস্টেম বা জাইলেম ফ্লোয়েম এখানে দেখতেছো, এখানে আমরা সবাই দেখতে পারবো যে হচ্ছে কি জাইলেম ফ্লোয়েম অবস্থান করতেছে। এই জাইলেম ফ্লোয়েম দিয়ে মূলত সে সোজা উদ্ভিদের পাতায় পাতায় পৌঁছায় যায়। তো বুঝতে পারছি? এরপর আমরা খেয়াল করি মূলত হচ্ছে কিছু বিশেষ ধরনের ট্রাইকোম বা রোম থাকে। ঠিক আছে, তো কিছু বিশেষ ধরনের ট্রাইকোম বা রোম বলতে কীরকম? যেমন
এখানে দেখবো রোম্বা ট্রাইকোম এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, শাখা যুক্ত হতে পারে, শাখা বিযুক্ত হতে পারে বা অশাক যেটাকে বলা হয়, গ্রন্থিযুক্ত হতে পারে। আর মূল রোম সোজা মানে একদম খুবই সিম্পল, কোনো ফ্যাসফুস নাই বেচারা মূল রোমের ভিতরে, একদম সিম্পল একটা গাই, ঠিক আছে। সে কোনো প্রকার ঝামেলাতে ইন্টারেস্টেড না, ঠিক আছে, গ্রন্থিযুক্ত। এদের মধ্যে আবার হচ্ছে যে কিছু কিছু আছে বহুকোষী এককোষী বোধ ঝামেলা, সব ঝামেলা দেখছো কাণ্ডরোম। এখন আমরা খেয়াল করি মূলত রোম বা ট্রাইকোমের পরে শুল্ক, পাতলা ঝিলি সদৃশ বিভিন্ন ধরনের রোমকে শুল্ক বলা হয় বা স্কেলস বলে। স্কেলস বলতে মূলত আমরা যেটা বুঝি, ইংলিশের এটার অর্থ হচ্ছে স্কেলস, আমি যতটুকু জানি স্কেলসের অর্থ হচ্ছে যে আঁশ, ঠিক আছে, আঁশ। তো এখানে আঁশ বুঝাবে না, এখানে হচ্ছে মূলত ওই আঁশ টাইপসেরই, বাট মূলত আঁশ না, ঠিক আছে। কিছু কিছু কোষ থাকবে যাদেরকে মূলত এরা পশুধনের হার কমাবে, তাদেরকে শুল্ক বলা হবে। পাতলা ঝিল্লি সদৃশ বিভিন্ন ধরনের রোগকে শুল্ক বলে। গ্রন্থিরোম বা কোলেটার্স, কোলেটার্স হচ্ছে তোমার মূলত কোটে কীট পতঙ্গকে প্রতিহত করার জন্যই উদ্ভিদ নিজের গায়ে কোলেটার্স, coleters, let's see the coleters, here you will guys will see the coleters। এখানে যদি দেখি ভালো করে দেখলে বোঝা যাবে যে এখানে কিছু কিছু কাটা কাটা অংশ আছে, এই যে কাটা অংশ, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত কোলেটার্স। এই কোলেটার্সগুলো মূলত হচ্ছে বিষাক্ত পদার্থ ধারণ করে, যেগুলো মূলত তুমি ওখানে দেখে আসবে কীট পতঙ্গ প্রতিহত করতে সাহায্য করে, কীট পতঙ্গ প্রতিহত করতে সাহায্য করে। প্রতিহত করতে আরেকটা হচ্ছে মূলত এই পানিথলি, কোলেটার্স এবং দংশক্রম, এরা প্রত্যেকে প্রায় অলমোস্ট সেম টাইপসের জিনিস। যেমন হচ্ছে পানিথলি, ওয়াটার ব্লাডার। তো এখানে মূলত ওয়াটার ব্লাডার হচ্ছে যে পানি সঞ্চয় কোষ, যেটা পানি সঞ্চয় করে রাখতে পারে। বরফ উদ্ভিদ, এখানে দেখা যাবে যে বিশ ধরনের এক প্রকার পানি ধারক এবং প্রশস্ত ট্রাইকোমকে থলি বলা হয়, যেটাকে আমরা ওয়াটার ব্লাডার নামে চিনি, পানিথলি নামে। বরফ উদ্ভিদ মেসেমব্রান্থিয়াম ক্রিস্টালিনাম মূলত হচ্ছে ত্বকোষিত আকারে থলির আকার ধারণ করে। এটা মূলত ওয়াটার ব্লাডারে তেমন একটা ছবি বা কোনো এক ধরনের মানে কোনো বিশেষ ছবি আমি আসলে ইন্টারনেটে পাইনি, যে কারণে তোমরা দেখাতে পারতেছি না, এক্সট্রিমলি সরি। আর দংশক্রম হচ্ছে তোমার যে আমরা কাটা দেখি না, কাটাগুলো থাকে কেন, কাটা থাকে হচ্ছে মূলত, কাটা থাকে তোমার নিজেকে প্রোটেক্ট করার জন্য। যেমন হচ্ছে যে কি মনে করো কি, যেমন কি আমি ভেবে নিলাম, ঠিক আছে, তুমি সেই লাল গোলাপ, ঠিক আছে, রিঞ্জি হয়ে যাচ্ছে, যাকে পাহারা দেয় এক কাটার বাগান, ঠিক আছে। তো তোমাদের কাটার বাগানটা কি করো, তোমাদের লাল গোলাপদেরকে প্রোটেকশন দাও। সেরকম এই উদ্ভিদের কাটাগুলোর কাজই হচ্ছে কি করা, নিজেকে অন্যান্য আক্রমণ, যেমন ধরো পোকামাকড় থেকে নিজেকে প্রোটেকশন দেয়। কোলেটার্স, তারপরে হচ্ছে দংশক্রম, এগুলোর কাজ হচ্ছে সেম টাইপসের। আজকে এতটুকুই, এপিডার্মাল রন্ধ্র পরের ক্লাসে বা পরের কোনো ভিডিওতে দেখানো। সি দেন, টাটা।